সঙ্গে যেতে পারি। সাধুর কথা কদিন থেকেই শুনছি, চোখে দেখে আসি। বেশ তো। অর্জুন বাইক থেকে নেমে দাঁড়ালো। ওটাকে ঘুরিয়ে রাস্তার দিকে নিয়ে যেতে যেতে সে জিজ্ঞেস করল, কাক, শকুন আর বিড়ালের খবর কি? আপনি আমার সঙ্গে রসিকতা করছেন বাবু? ওদের কি সহজে পাওয়া যায়? দুর্লভ বস্তু। আচ্ছা, উঠবো? হ্যাঁ। গোরক্ষনাথ উঠে বসতে অর্জুন বলল, কালো বেড়াল যার চোখ অন্ধকারে জ্বলে, তাকে পেতে তো তেমন অসুবিধে নেই, এই শহরেই আছে। থাকলেই তো হলো না, কোথাও না কোথাও খুঁত থাকবেই, হয় চেহারায় নয় ব্যবহারে। সে অনেক ব্যাপার। আমাদের চারপাশে অদৃশ্য হয়ে যারা ঘুরে বেড়ান, তাদের জব্দ করা তো সহজ কথা নয়। একটু খুঁত থাকলেই সব শেষ। অর্জুন বাইক চালু করল। তা তো বটেই। কাক বা শকুনের ব্যাপারটা সত্যি কঠিন, কিন্তু ওই ধরনের বেড়াল তো গতকালই পাওয়া গিয়েছে, তাই না? মুখ না দেখতে পেলেও অর্জুন বুঝতে পারল গোরক্ষনাথ খুব অবাক হয়ে গিয়েছে। তার গলা বদলে গেল। আপনি কি করে জানতে পারলেন? দেখুন, কোনো সাধারণ মানুষ কালো বেড়াল যার চোখ অন্ধকারে জ্বলে তাকে নিয়ে এসে বাড়িতে পুষতে চাইবে না। কালো বেড়ালকে সবাই অমঙ্গলের প্রতীক হিসেবে ভাবে। তার ওপর যদি ওটা বাচ্চা না হয়, তাহলে তো কোনো কথাই নেই। গত রাত্রে রেসকোর্সের কাছে একটা বাড়ি থেকে কালো বেড়াল চুরি গিয়েছে, যার চোখ অন্ধকারে জ্বলে। কি বলছেন বাবু? চুরি গেছে? হ্যাঁ, যার বেড়াল তিনি ডায়েরি করেছেন থানায় এসে। আপনার কি মনে হয় আমি ওটাকে চুরি করেছি? আমি জানি না, তবে প্রয়োজন পড়লে তো মানুষ অনেক কিছু করে। বলছি, সামনের রাস্তাটা দুদিকে ভাগ হয়েছে, কোন দিকে যাব? ডানাতের রাস্তা। কিন্তু বাবু, আমি চুরি করিনি। তাহলে শহরে আর একজন মানুষ আছে যার কালো বেড়াল প্রয়োজন। সন্দীপ মিথ্যে ডায়েরি করবে কেন? সন্দীপ বাবুই ডায়েরি করেছেন? বাহ, ওর সঙ্গে চেনাশোনা আছে? না, মানে ঠিক চিনি না। মিথ্যে কথা বলা কি ঠিক হচ্ছে? গোরক্ষনাথ, ভূত প্রেত হয়তো তেমন কিছু করলে ভয় পেতে পারে, পুলিশ কিন্তু পাবে না। পুলিশ আমাকে ধরবে? সন্দীপের বেড়াল চুরি করলে নিশ্চয়ই ধরবে। কিন্তু আমি তো চুরি করিনি। খবর পেয়ে বাড়িতে গিয়েছিলাম, চাকরের কাছে বেড়ালটা যে বর্ণনা পেলাম তাতে মনে হলো ওই রকম একটাকেই আমি খুঁজছি। একদিন সন্দীপবাবুর সাথে দেখাও করলাম। তিনি তো আমাকে প্রায় মারতে বাকি রেখেছিলেন। কোথায় থাকি, কি করি জেনে নিয়ে তাড়িয়ে দিলেন। তারপর দুপাশে তখন জঙ্গল শুরু হয়ে গিয়েছে। কিরকম স্যাঁতস্যাঁতে গন্ধ বাতাসে। কাল রাত্রে আমি তো অবাক। উনি মানে সন্দীপবাবু আমার বাড়িতে আসবেন আমি ভাবতেই পারিনি। বললেন আমি যেন কয়েকদিন বিড়ালটাকে আমার কাছে রেখে দেখি ও পোষ মানছে কিনা। 10 দিন পর এসে খোঁজ নেবেন। আর বিড়ালটার কোনো ক্ষতি হলে উনি সহ্য করবেন না। বলুন, আমি কি চুরি করেছি? সন্দীপ যে গিয়েছিল, আপনার সঙ্গে এসব কথা হয়েছে, তার কোনো সাক্ষী আছে? সাক্ষী? ওই বিড়ালটাই তো আমার কাছে আছে। আমার তো সংসার নেই। যে বুড়িটা দুটো রেঁধে দেয় সে সব শুনেছে। বাঁক ঘুরতে গাড়িটাকে দেখতে পেল। পুরনো অ্যাম্বাসেডর গাড়িটা রাস্তার একপাশে দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার পেছনের সিটে শুয়ে আছে। জঙ্গলে ঘেরা কিছুটা খোলা জমি যে শ্মশান, তা বুঝতে অসুবিধে হলো না। ওপাশে দুটো টিনের বাসাওয়ালা ঘর দেখা যাচ্ছে, কিন্তু মেজরদের দেখতে পেল না অর্জুন। এইখানে তেনারা আছেন? গোরক্ষনাথ বাইক থেকে নেমে নাক টানল। কারা? তেনারা? আমি ঘ্রাণ পাচ্ছি। হ্যাঁ, আছেন। ঢুকুয়ামারির এই শ্মশানের নাম শুনেছিলাম, কিন্তু কখনো আসা হয়নি। দুটো হাত মাথার উপরে তুলে 3-4 বার কাউকে নমস্কার জানালো গোরক্ষনাথ। অর্জুনের হাসি পাচ্ছিল। মা, মা রক্ষে করো, মা রক্ষে করো, রক্ষে করো মা। গোরক্ষনাথ এমন ভাবে কথা বলল যেন সত্যি ভূত প্রেতরা এই শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। চলুন একটু ঘুরে দেখা যাক। আর হ্যাঁ, সামনে যদি তেনাদের কেউ পড়েন, তাহলে আমাকে একটু আগে থেকে সতর্ক করে দেবেন, মানে যাতে ধাক্কা না লাগে। অর্জুন পা বাড়ালো। পেছন পেছন আসছিল গোরক্ষনাথ। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করছেন না, ঠাট্টা করছেন, কিন্তু আপনাকে আমি প্রমাণ দেবই। ওদের কথা শুনেই হয়তো একটা ঘর থেকে রোগা লিকলিকে এবং খাটো শরীরের মানুষটি বেরিয়ে এলো। ঊর্ধ্বাঙ্গে কিছু নেই, একটা হাফ প্যান্ট জাতীয় বস্তু পরনে। চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি চাই? সাধু দর্শন এসেছি ভাই। কোত্থেকে আসা হচ্ছে? ওই জলপাইগুড়ি শহর থেকে। এখন তার দর্শন পাবেন না। ওই যে গাড়ি দেখছেন, এতে করে সেই আমেরিকা থেকে দুজন এসেছেন। বাবা তাদের সঙ্গে দেখা করেননি। শ্মশানে মরা না এলে বাবা কাউকে দর্শন দেন না।
মরা নিয়ে আসুন, বাবাও দর্শন দেবেন। যারা ওই গাড়িতে এসেছেন তারা কোথায়? লোকটা উল্টো দিকের জঙ্গলটা হাত বাড়িয়ে দেখিয়ে দিয়ে ভেতরে ঢুকে গেল। গোরক্ষনাথ বলল, কি সর্বনাশ, মরা পাই কোথায়? অর্জুন কোনো কথা না বলে সোজা এগিয়ে গেল। সরু পায়ে চলা পথটায় পা দিতে মেজরের গলা শুনতে পেল। তুমি তো হে চাণক্যের যমজ ভাই, হ্যাঁ? পাজির পাজারা, আমাকে তুমি চেনো না? আফ্রিকার কত বড় শয়তানকে এক ঘুষিতে শুইয়ে দিয়েছি, আর তুমি তো তার তুলনায় একটা আস্ত ছাড় পোকা মাত্র। দাদা, আমার আসল জিনিস চাই। অর্জুন কয়েক পা এগোতেই ওদের দেখতে পেল। একটা ডোবার পাশে পাথরের উপর বসে আছেন মেজর। তার সামনে দুটো বড় মাটির হাঁড়ি নিয়ে বসে আছে একজন বৃদ্ধ আদিবাসী। মেজরের ধমক খেয়ে হাঁড়ি থেকে তরল পদার্থ মাটির গ্লাসে ঢেলে এগিয়ে ধরল সামনে। খপ করে সেটি নিয়ে মেজর একটু গলায় ঢাললেন। গ্রেট, এই তো এই জিনিসটাই চাইছিলাম। আপনি হাঁড়িয়া খাচ্ছেন? মেজর মুখ ফেরালেন। আরে তৃতীয় পাণ্ডব যে, এসো এসো। আমি আপনাকে সকাল থেকে খুঁজছি। ওয়াই? আমি যে তোমার মাকে বলে এলাম দুপুরে খাবো, তুমি খবর পাওনি? আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন? ইয়েস, তারপর থেকে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াচ্ছি কোরআনের সঙ্গে। তা সে বেড়া গেল কোথায়? মেজর উঠে দাঁড়াবার চেষ্টা করে সফল হলেন। এই সময় পাশের জঙ্গল থেকে গোরান সাহেব বেরিয়ে এলেন। তার শার্ট ছিঁড়ে গেছে, ডান হাতে একটা পাখি ছটফট করছে। গোরক্ষনাথের দিকে গোরান সাহেব তাকাতেই সে শিউরে উঠল। বাবু, ইনি কে? কেন? দেখছেন না, শকুন ধরে এনেছেন। বাবু সাবধান। গোরক্ষনাথ থরথর করে কাঁপছিল। তুমি শেষ পর্যন্ত এরা শকুন ধরে নিয়ে এলে? আমি জানতাম না শকুনরা এত ভীতু হয়। তারপরে এ বেচারা আবার খোঁড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল বলে সহজে ধরতে পারলাম। এটা ডানায় বোধহয় জোর কম। গোরান সাহেব দু চোখ ভরে শকুনটাকে দেখছিলেন। ছেড়ে দাও, ছেড়ে দাও ওটাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করবে ওটা দিয়ে? শকুন পোষ মানে না। পোষ মানে না? হ্যাঁ, যে প্রাণীর চোখে পলক পড়ে না সে কখনোই পোষ মানে না। শকুনের মাংস অত্যন্ত কুৎসিত, কেউ কখনো খেয়েছে বলে জানি না। তাছাড়া এদেশে সবাই শকুনকে অমঙ্গলের পাখি বলে এড়িয়ে যায়। তোমার তো আমার চেয়ে ভালো জানা উচিত গোরান। অর্জুন এবং গোরক্ষনাথ চুপচাপ শুনছিল সংলাপগুলো। হঠাৎ গোরক্ষনাথ ফিস ফিস করে বলে উঠল, ওই শকুনটাকে যেন ছেড়ে না দেয়, দেখতে হবে জন্ম থেকে খোঁড়া কিনা। গোরান সাহেব মেজরের পাশে পৌঁছে গিয়েছিলেন। এটাকে ঠিক ফরেস্ট বলা যায় না। আচ্ছা, ওই সাধুটার ব্যাপারে কিছু খবর পেলে? কথা বলার সময় ওর হাতে শকুনটা ছটফটিয়ে উঠতেই গোরক্ষনাথ চেঁচিয়ে উঠল, ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। গোরান সাহেব এবার গোরক্ষনাথের দিকে ঘুরে দাঁড়ালেন। এ কে? অর্জুন এগিয়ে গেল। ওর নাম গোরক্ষনাথ। গোরক্ষনাথ দুই হাত কপালে তুলে নমস্কার করল। এরকম নাম এখনো কেউ রাখে? উচ্চারণ করতে গোরানের দাঁত ভেঙে যাবে। তা বাবা গোরক্ষনাথ, তুমি কি করো? আগে শান্তি সস্তায়ন, মানে দুষ্টু আত্মা যাতে মানুষের অপকার না করতে পারে তাই মন্ত্র পড়ে সব শুদ্ধ করে দিই। আমার এই গুরুর কাছ থেকে এসব শিক্ষা পাওয়া। বাবা বাবা বাবা, ভেরি গুড। মেজর গোরান সাহেবের দিকে ঘুরলেন। তাকে ইংরেজিতে গোরক্ষনাথের পরিচয়টা দিলেন। গোরান সাহেব পাখিটাকে তুলে জিজ্ঞেস করলেন, এটাকে তুমি চাও? গোরক্ষনাথ দ্রুত মাথা নেড়ে হ্যাঁ বলল। গোরান সাহেব কিছুক্ষণ গোরক্ষনাথের মুখের দিকে তাকিয়ে থাকলেন। দেখা গেল গোরক্ষনাথও চোখ সরাচ্ছে না। হঠাৎ সাহেবের ঠোঁটে অদ্ভুত এক বাঁকা হাসি ফুটল। তিনি হাত বাড়ালেন। নাও। গোরক্ষনাথ দ্রুত এগিয়ে গিয়ে পাখিটাকে ধরল। ওর মাথা নিচের দিকে ঝুলছিল। হাত বদলের সময় সেটা তুলে ঠোকরাবার চেষ্টা করেও বিফল হল। ঝোলা থেকে একটা দড়ি বের করে প্রথমে এক হাতেই পাখির পা দুটো বেঁধে ফেলল গোরক্ষনাথ। তারপর মাটিতে শুইয়ে ঠোঁট দুটো শক্ত করে বেঁধে খোঁড়া পায়ের দিকে তাকালো। অনেকক্ষণ ধরে সেটাকে পরীক্ষা করতে লাগলো সে। ইতিমধ্যে মেজর উঠে দাঁড়িয়েছিলেন। কি দেখছো রং করে?
আগে দেখছি এর পা জন্ম থেকে খোঁড়া কিনা, ঠিক বুঝতে পারছি না। এই হয় মুশকিল জানেন, হয়তো জন্মাবার পরে চোট লেগে খোঁড়া হয়েছে, এখন কোনো টাটকা খানি, ভালো করে না দেখলে না সব গোলমাল হয়ে যাবে। এই সময় হরিধ্বনি উঠল, বোঝা গেল শ্মশানে মৃতদেহ এসেছে। বেশ সাজো সাজো রব পড়ে গেল যারা। মেজর গোরান সাহেবকে বললেন, তুমি খুব ভাগ্যবান, আজই ডেড বডি নিয়ে এসেছে সৎকার করার জন্য, তার মানে ওই সাধুর দেখা পাওয়া যাবে। চলো ওদিকে যাই। সবাই হাঁটতে শুরু করল। অর্জুন মেজরের সাথে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলুন তো, আপনারা শ্মশানে শ্মশানে ঘুরছেন, কারণটা কি? তোমাকে বলিনি? আচ্ছা পরে বলবো, আজকাল সব কথা মনে থাকে না বুঝলে, কিন্তু এই লোকটি খুব ইন্টারেস্টিং। আচ্ছা গোরক্ষনাথ, কি বুঝলে? ধরতে পারছি না বাবু, পরীক্ষা করতে হবে। ও পাখিটাকে নিয়ে কি করবে? তুমি বললে শকুন পোষ মানে না, মাংস খাওয়া যায় না, তোমরা এটাকে অমঙ্গল বলে মনে করো, তাহলে এই লোকটা নিয়ে যাচ্ছে কেন? ওর ধারণা আমরা সাদা চোখে যা দেখতে পাই না, জন্ম থেকে খোঁড়া শকুন তা দেখতে পায়। তবে একা শকুন থাকলে হবে না, জন্ম থেকে কানা কাক আর কালো বেড়াল যার চোখ অন্ধকারে জ্বলে, তাদেরও সঙ্গে থাকতে হবে। এই তিনটে প্রাণী দিয়ে গোরক্ষনাথ প্রেতাত্মা তাড়ায়। বিজ্ঞান, সায়েন্স, তোমার 12টা বাজিয়ে এরা ছাড়বে। অবশ্য গোরান সাহেব যখন ড্রাকুলা আছে বলে বিশ্বাস করে, তখন এদের আর দোষ কি? কাল রাত্রে আপনি কিন্তু বলেছিলেন আপনার জ্ঞান শেষ কথা নয়। হ্যাঁ বলেছিলাম, তবু মাঝে মাঝে যখন হজম করতে অসুবিধে হয় তখন প্রাণ খুলে হেসে নি। জায়গা দেখ, চলো সাধুর দর্শন পাওয়া যায় কিনা দেখি। মাঠের মধ্যে ইতিমধ্যেই চিতা সাজানোর কাজ চলছে। মৃতদেহটিকে একপাশে মাটির ওপরে শুইয়ে রাখা হয়েছে। একজন যুবক তার পা ছুঁয়ে বসে আছে বিমর্ষ মুখে। শ্মশান যাত্রীদের মধ্যে একজন বলল, কাল বিকেলেও গগনদা গল্প করেছে, সন্ধ্যের পরে তেঁতুলতলায় গিয়েছিল, সেখানেই পড়ে যায় মাটিতে। তেঁতুলতলা মানে? আগে আমাদের গায়ের উত্তর দিকে একটা তেঁতুল বন আছে না, সূর্য ডুবে গেলে ওদিকে কেউ যায় না, বুঝতেই পারছেন। গগনদা যে কেন গেল। আপনাদের গ্রামটা কত দূরে? এই তো 8 ক্রোশ হবে। গ্রামের নাম হুতুমপুর। এর মৃত্যুটা তো স্বাভাবিকভাবে হয়নি, পুলিশকে জানিয়েছিলেন? না বাবু, পুলিশ মানেই ঝামেলা। গোরান সাহেবকে মেজর ইংরেজিতে ব্যাপারটা বুঝিয়ে দিতেই তিনি উত্তেজিত হলেন। ওদের বলো আমরা ওই তেঁতুলতলায় যেতে চাই। ঠিক আছে ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, গ্রামের নাম তো জেনে নিয়েছি, যাওয়া যাবে এখন। মেজর কথা শেষ করতেই গগনকে চিতায় শোয়ানো হলো। একটা রোগা লোক ছুটে গেল বন্ধ ঘরের সামনে। কি বলছে শোনা গেল না এত দূর থেকে। বলা বলির পর সে চিৎকার করল, সরে যাও, সরে যাও, চিতার সামনে থেকে সরে যাও, পরম পূজনীয় বাবা ত্রিকালজ্ঞনাথ এখন দর্শন দেবেন। দরজা খুলে গেল। দীর্ঘকায় একজন প্রৌঢ়, পরনে লাল কৌপিন, হাতে ত্রিশূল, সমস্ত শরীর ছাইয়ে ঢাকা, মাথায় বিশাল জটা, ওই ঘর থেকে বেরিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা চিতার সামনে এসে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে থাকার পর আচমকা চিৎকার করে উঠলেন, যা যা, এখান থেকে দূর হ, যা করার তো করেছিস, এবার ওকে যেতে দে। মা, মাগো, এই অভাগাকে পার করে দাও মা, পার করে দাও মা, পার করে দাও। এবার ত্রিশূল হাতে বাবা ত্রিকালজ্ঞনাথ চিতা পরিক্রমা শুরু করলেন। মাঝে মাঝে শূন্যে ত্রিশূলটাকে এমন ভাবে ঘোরাচ্ছেন যেন কাউকে সরিয়ে দিচ্ছেন। তারপর মৃতদেহের পায়ের কাছে দাঁড়িয়ে হাঁক দিলেন, ওর শরীর মাটিতে মিশিয়ে দে। সঙ্গে সঙ্গে হরিধ্বনি উঠল। সাধু বাবা হাঁটতে লাগলেন তার ঘরের দিকে, পেছন পেছনে সেই রোগা লোকটা। গোরান সাহেব বললেন, চলো ওর সঙ্গে কথা বলা যাক। সাধু বাবা ঘরে ঢোকেন। দরজার পাশে একটা কাঠের টুল এনে দিল রোগা লোকটা। তার উপর বসে 3 বার মা ডাক ছাড়লেন তিনি। মা,
মা, মাগো, মা। তারপর অর্জুনদের দিকে তাকিয়ে বেশ কড়া গলায় জিজ্ঞেস করলেন, কি চাই? মেজর অর্জুনের দিকে তাকাতেই ওর একটু বদমাইশি করার ইচ্ছে হলো। অর্জুন বলল, এরা আপনাকে দর্শন করতে আমেরিকা থেকে এসেছে। আমেরিকা? সেখানে আমার খবর পৌঁছে গেছে না? আপনি বাবা ত্রিকালজ্ঞনাথ, তিন কাল একসঙ্গে দেখতে পান। আমেরিকা তো বাড়ির কাছে। গোরান সাহেব ইংরেজিতে জিজ্ঞেস করলেন, আপনি কি প্রেতাত্মা দেখেছেন? মেজর ত্রিকালজ্ঞনাথকে সেটা জিজ্ঞেস করাতেই উনি মাথা নেড়ে হ্যাঁ বললেন। মেজর ত্রিকালজ্ঞনাথকে বললেন, এই সাহেব ওদের নিয়ে গবেষণা পরীক্ষা করেন। একটা প্রমাণ দিতে বলো। প্রমাণের কথা শুনে ত্রিকালজ্ঞনাথ রেগে গেলেন। ঠিক এই সময় রোগা লোকটা এক ছিলিম গাঁজা নিয়ে এসে ওর হাতে দিতেই তিনি আবার মা মাগো বলে টান দিলেন। মাগো। সঙ্গে সঙ্গে রোগা লোকটা হাত পাতল। অনেক কথা হয়েছে, এবার বাবার সেবার জন্য সবখানেক টাকা ছাড়ুন তো। গোরান সাহেব ওর হাত বাড়ানো দেখে কিছুটা আন্দাজ করে মেজরকে বললেন, এদিকে কোনো ড্রাকুলা আছে নাকি? ঠিকঠাক খবর দিলে কিন্তু অনেক টাকা দেব। মেজর ড্রাকুলা কি সেটা বাংলায় বুঝিয়ে বলতেই ত্রিকালজ্ঞনাথ চোখ কপালে তুললেন। লাল টকটকে চোখ। উদ্ভ্রান্তের মতো জিজ্ঞেস করলেন, এখানে শরীর পাবে কোথায়? নিজের শরীরটাকে তো আত্মীয়রা ছাই করে দেবে, অন্যের শরীরে ঢুকলে ঘুমিয়ে পড়লে বিপদ হতে পারে। আর যাদের কবর দেওয়া হয়? ও, সেটা বলতে পারে হাসি মারার পীর ফকির আলী। ভালো লোক, খুবই ধর্মবিশ্বাসী লোক। অর্জুনের হঠাৎ খেয়াল হলো গোরক্ষনাথ আশেপাশে নেই। ত্রিকালজ্ঞনাথের সঙ্গে কথা বলার সময় সে কি সঙ্গে আসেনি? মেজর একটি 100 টাকার নোট দিলেন রোগা লোকটির হাতে। হঠাৎ লোকটা জানালো যে কদিন আগে দুজন তিব্বতী এসেছিল। সব জানার পর খুশি হয়ে ওরা একটা জিনিস দিয়ে গিয়েছে। পছন্দ হলে ওরা সেটা নিতে পারে। কি জিনিস? রোগা লোকটা ঘরে ঢুকে এলো, ফিরে এলো তক্ষুনি। এই যে। অর্জুন দেখল কালো কোষ্টি পাথরের একটি মূর্তি। ভয়ঙ্কর দর্শন। এটি কার মূর্তি তা সে জানে না। গোরান সাহেব হাত বাড়িয়ে সেটি নিলেন। হঠাৎ তার মুখে সেই হাসি ফুটে উঠল যে হাসিটাকে অর্জুন অমল সোমের বাগানে দেখেছিল। শঙ্খচূড় সাপটাকে যখন কাক ঠোকরাচ্ছিল তখন গোরান সাহেবের মুখে এই রকম শিরশিরে হাসি ফুটে উঠেছিল। বাপরে বাপ, কি ভয়ঙ্কর! কার মূর্তি? কাল ভৈরব। এই মূর্তি সঙ্গে থাকলে কেউ তোর অনিষ্ট করতে পারবে না। এটা আমি নেব। এই মূর্তিটার একটা বিশেষত্ব আছে। আমি তিব্বতী তান্ত্রিকদের উপর লেখা একটা বইয়ে মনে হচ্ছে এরকম এক মূর্তির ছবি দেখেছি। কত দাম? তোদের সস্তায় দিয়ে দিলাম, ওই 5000 দিয়ে যা। 5000? 10, 20, 50 যা চাইবো পাবলিক তাই দেবে। এ হলো কাল ভৈরব। কিন্তু সরকার যদি জানতে পারে তাহলে বিপদে পড়বে, পুলিশ ধরবে। পুলিশ? এটা কি পুলিশের বাবার সম্পত্তি? এদেশের জিনিসই নয়। এটা আমায় দিয়েছিল তিব্বতীরা। আমাকে পুলিশ দেখাচ্ছ তুমি? কোনো অনুরোধ শুনলেন না তিনি। অগত্যা গোরান সাহেব কড়কড়ে 5000 টাকা গুনে দিয়ে দিল রোগা লোকটাকে। গাড়ির কাছে ফিরতেই গোরান সাহেব জানালেন তিনি হুতুমপুর যেতে চান। ওই লোকটা কিভাবে মারা গেছে দেখতে চান। অর্জুন দেখল ঘড়ি, এখন দুপুর। হুতুমপুরের ব্যাপারটা সন্ধ্যের আগে গেলে জানা যাবে না। এক কাজ করুন, এখন জলপাইগুড়িতে ফিরে চলুন, বিকেলে আবার রওনা হবেন। এর মধ্যে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে নেবেন। ওদের গাড়িটা শহরের দিকে বেরিয়ে যেতেই গোরক্ষনাথের দেখা পাওয়া গেল। চোরের মতো এগিয়ে এসে বাইকের পেছনে উঠে বসল। কোথায় ছিলে এতক্ষণ? যা সন্দেহ করছিলাম ঠিক তাই। এবারটা সাধু নয়, ভণ্ড। কি করে বুঝলে? আপনারা যখন বাইরে কথা বলছিলেন তখন আমি পিছনে জানলা দিয়ে ঘরে ঢুকেছিলাম। চোরাই জিনিসে ভর্তি। এখানে এসে কোনো লাভ হলো না। আপনি তো শহরে ফিরে যাচ্ছেন, তাই তো? তবে প্রথমে আপনার বাড়িতে যাব।
কেন? বিড়ালটাকে দেখতে। অর্জুন বাইক চালালো। জলপাইগুড়ির রাজবাড়ির পাশ দিয়ে গোরক্ষনাথের দেখানো পথ ধরে এগিয়ে পিচের রাস্তা ছেড়ে প্রায় মেঠো পথে বাইক নামালো অর্জুন। কিছু গাছগাছালি রয়েছে, টিনের বাড়িটা ভাঙাচোরা, অনেক কাল হাত পড়েনি। বাইক থেকে নেমে দুজনে এক চিলতে উঠোনে ঢুকল। উঠোনের একপাশে একটা পিঁড়িতে যে মহিলা বসে আছেন তার বয়স অনুমান করা মুশকিল। মাথায় শনের মতো সাদা কিছু চুল, মুখের চামড়ায় মোটা মোটা ভাঁজ। ওদের দেখে চোখ ঘুরিয়ে তাকালেন তিনি। গোরক্ষনাথ হাতের শকুনটাকে একটা বড় খাঁচায় বেঁধে রাখল। তারপর খাঁচাটাকে নিয়ে বড় ঘরটার ভেতরে ঢুকল গোরক্ষনাথ। অর্জুন লক্ষ্য করল ঘরটির দরজা জানালা ভালো করে বন্ধ করে রাখা আছে। কয়েক মিনিটের মধ্যেই গোরক্ষনাথ বেরিয়ে এলো। ওর হাতের খাঁচার ভেতরে একটা কালো বেড়াল বসে আছে। এমন গাঢ় কালো রঙের বেড়াল কখনো দেখেনি অর্জুন। সে এগিয়ে গেল এবং তখনই নজরে পড়ল বেড়ালের গলায় একটা কালো কাপড়ের বেল্ট লাগানো রয়েছে। লোমের রঙের সঙ্গে মিশে থাকায় দূর থেকে আলাদা করে বোঝা যায়নি। বেড়ালটা চোখ বন্ধ করে আছে। সম্ভবত অনেকক্ষণ অন্ধকারে থাকায় বাইরের আলো সহ্য করতে পারছে না। অর্জুন জিজ্ঞেস করল, এই সেই বেড়াল? হ্যাঁ বাবু, ওই বুড়িকে জিজ্ঞেস করে দেখুন। সন্দীপবাবু গতকালই এটাকে আমার হাতে দিয়ে গেছেন। ভীষণ বদমাস। দাঁড়ান পরীক্ষা করি। নিজের জামা খুলে খাঁচাটার ওপর চাপিয়ে দিল গোরক্ষনাথ। বেড়ালটাকে এখন আর দেখা যাচ্ছে না। দড়ি ধরে শকুনটাকে টানতেই ওটা খোঁড়াতে খোঁড়াতে অনিচ্ছা সত্ত্বেও খাঁচার দিকে এগিয়ে আসছিল। একেবারে খাঁচার গায়ে নিয়ে আসার পর গোরক্ষনাথ জামাটাকে তুলে নিতেই বেড়ালটা সোজা হয়ে দাঁড়িয়ে রাগী আওয়াজ গলা থেকে বের করল। ওর চোখ এই দিনের আলোতেও বোঝা গেল জ্বলছে। সঙ্গে সঙ্গে শকুনটা চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে পা মুড়ে মাটিতে বসে পড়ল। ওটা বসা মাত্র বেড়ালটা শান্ত হয়ে গিয়ে চোখ বন্ধ করে পা মুড়ে বসল। হঠাৎ গোরক্ষনাথ দু হাত তুলে নাচতে লাগলো। মিলিয়া মিলিয়া, দুটো পেয়ে গেছি, খোড়া শকুন আর কালো বেড়াল। বেশ অবাক হয়ে গিয়েছিল অর্জুন। পরস্পরকে দেখা মাত্র এই প্রাণী দুটো এমন আচরণ করলো কেন? বেড়ালটার রেগে যাওয়া খুব স্বাভাবিক, কিন্তু তারপরে এই যে সন্ন্যাসী সন্ন্যাসী ভাব, এটারই বা কারণ কি? শকুনটা যে সেই চোখ বন্ধ করেছে আর খুলছে না। এবার আপনার কানা কাক দরকার। হ্যাঁ বাবু। একটা অনুরোধ করছি, আজ সন্ধেবেলায় বাড়িতে থাকবেন। আপনি যেমন কানা কাকের সন্ধান করছেন, আমিও তেমন কিছু করছি। সেটা পেতে আপনার সাহায্য চাই। ঠিক আছে বাবু, আমি থাকবো। বাইকে বসে অর্জুনের মনে হলো একবার মেজরের খবর নেওয়া দরকার। ওরা খাওয়া দাওয়া করছেন কোথায় সেটা জানা তার কর্তব্য। কিন্তু তারপরেই মনে হলো মেজর তো একবারও ও ব্যাপারে কথা বলে গেলেন না। সম্ভবত সঙ্গে নিয়ে আসা টিন ফুড খেয়ে ওদের দিব্যি চলে যাচ্ছে। বাড়িতে ফিরে এসে সে ফাঁপড়ে পড়ল। মা এক গাদা রান্না করে বড় টিফিন ক্যারিয়ারে ভর্তি করে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। দুপুর শেষ হয়ে যাচ্ছে, অথচ ছেলে বাড়িতে ফিরছে না দেখে পাড়ার একটি ছেলেকে দিয়ে সেই টিফিন ক্যারিয়ার সার্কিট হাউসে পাঠিয়ে দিয়েছেন মেজরের লাঞ্চের জন্য। মাঝে নিজে থেকেই ওদের জন্য রান্নাবান্না করবেন তা অর্জুন জানত না। তাই যখন বকুনি শুনতে হলো, সে চুপচাপ মেনে নিল। স্নান খাওয়া শেষ করে সে ছুটল সার্কিট হাউসে। এখন বেলা 3টে। মেজর তার ঘরে নেই। ওদের পাওয়া গেল ডাইনিং রুমে। সেখানে দুজন মুখোমুখি বসে। মাঝখানে মায়ের পাঠানো টিফিন ক্যারিয়ারের বাটিগুলো সাজানো। দুজনের মুখেই অসীম তৃপ্তি। অর্জুনকে দেখে দুজনেই মায়ের হাতের রান্নার প্রচুর প্রশংসা করলেন, বিশেষ করে গোরান সাহেব। গোরান সাহেবের এত খুশি মুখ সে আগে দেখেনি। গতকাল থেকে এই লোকটিকে অর্জুন গোমড়া হয়ে থাকতে দেখেছে। বরং কিছু কিছু সময় ওর অভিব্যক্তি দেখে ভয়ঙ্কর বলে মনে হয়েছে, কিন্তু এখন ওকে এরকম আবেগে আক্রান্ত দেখে বেশ মজা লাগলো অর্জুনের। খাওয়া দাওয়া শেষ হবার পর গোরান সাহেব বললেন, অর্জুন,
তুমিও চলো না আমাদের সঙ্গে হুতুমপুরে। আপনারা যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটার জন্য রাত একটু গভীর হওয়া উচিত। হুতুমপুরে 10টা নাগাদ পৌঁছলে কোনো আপত্তি আছে? এখান থেকে 9টায় বের হওয়া যাবে। সবাই রাজি হয়ে গেল। মেজর ঘুমোতে গেলেন। অর্জুন গোরান সাহেবকে জিজ্ঞেস করল, আপনি এখন একটু বিশ্রাম নেবেন না? না, আমি একটুও ক্লান্ত নই। চলুন তবে নিচের লবিতে গিয়ে বসি। গোরান সাহেব আপত্তি করলেন না। এখন দ্রুত রোদ বদলাচ্ছে। দুজনে নিচের লবিতে এলো। পাশাপাশি বসার পর অর্জুন সোজাসুজি জিজ্ঞেস করল, আপনি ভূতপ্রেত আছে বলে বিশ্বাস করেন? ওয়েল, অবিশ্বাস করার জন্য অনেক দিন ধরে খোঁজ খবর নিয়ে যাচ্ছি, এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। কেন? দেখো, এই যে মানুষ, এই যে এত মানুষ প্রতিদিন মারা যায়, কোথায় যায়? তোমরা মৃতদেহ পুড়িয়ে ফেলো, ছাই হয়ে যায়, আমরা সমাধি দিই, মাটিতে মিশে যায়, কিন্তু সেটা তো রক্ত মাংসের শরীর। আর কি হয়? যে মানুষটা দীর্ঘকাল পৃথিবীতে হেঁটে চলে বেড়ালো, শরীরের সঙ্গে সঙ্গে তার সবকিছু শেষ হয়ে গেল। বিজ্ঞান মানছে না বটে, কিন্তু তোমাদের শাস্ত্রগুলো, আমাদের পৌরাণিক কাহিনী, ধর্মীয় গ্রন্থগুলো আত্মার উপস্থিতি স্বীকার করেছে অনেকবার। এসব যারা লিখেছেন তারা নির্বোধ মানুষ ছিলেন না। দেখবে, কোনো কোনো বয়স্ক মানুষ বলেন তাদের আত্মা দেখার অভিজ্ঞতা আছে, কিন্তু তারা প্রমাণ দিতে পারেন না। আমি ওই প্রমাণটার খোঁজে আছি। আপনি তো এখানে এসেছেন ড্রাকুলার সন্ধানে, কিন্তু ড্রাকুলা কনসেপ্ট ভারতবর্ষে কখনো চালু হয়নি। আপনি কি ভুল জায়গায় আসেননি? আমি জানি না। আজ থেকে 20 বছর আগে আমার হাতে একটা ডায়েরি এসেছিল। একজন স্কটিশ টিপ প্লান্টার ডায়েরিতে লিখেছেন, হঠাৎই তার এলাকায় ড্রাকুলার আবির্ভাব হয়েছে। প্রায় রাত্রেই মানুষকে আক্রমণ করে তার গলায় দাঁত বসিয়ে রক্তপান করছে। এই ডায়েরির কথা আমি ভুলেই গিয়েছিলাম। মাসখানেক আগে নিউ ইয়র্ক মিরর কাগজে এশিয়ান নিউজে একটা ছোট্ট খবর ছাপা হয়েছিল। মানুষের শরীর থেকে রক্ত চুষে নিয়ে যাচ্ছে ভ্যাম্পায়ার জাতীয় প্রাণী। যে এলাকায় এটা হয়েছে মিলিয়ে দেখলাম সেটা ওই স্কটিশ টি প্লান্টার্সের এরিয়া। সে কি? এরকম কোনো খবর তো আমি এখানকার কাগজে পড়িনি। এমন কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই হইচই পড়ে যেত। তাই? তাহলে দুটো ব্যাপার হতে পারে, কেউ ভুল খবর পাঠিয়েছে, অথবা তোমাদের এখানকার কাগজগুলো খবরটা পাইনি। যাই হোক, আমি জায়গাটায় কিছুদিন থাকতে চাই। আপনি এর আগে কোনো ড্রাকুলা দেখেছেন? না, একবার খবর পেয়ে স্পেনের একটা গ্রামে পৌঁছেছিলাম, কিন্তু লাভ হয়নি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? অনায়াসে। গতকাল আপনি ওই বিষধর শঙ্খচূড়কে খালি হাতে কি করে ধরলেন? সাপ যখন আক্রমণ করে তখন ভয়ঙ্কর হয়, কিন্তু যেই আত্মরক্ষা করার কথা ভাবে তখনই বোকামি আরম্ভ করে। আর তাছাড়া, কথা শেষ করে হঠাৎ আকাশের দিকে মুখ করে থেমে গেলেন গোরান সাহেব। সাপের ওপর আপনার বেশ রাগ আছে, তাই না? হ্যাঁ, আমি এখনো মনে করি সাপ শয়তানের সঙ্গী। কোনো সাপকে মারতে পারলেই আমি তার মাথা কেটে ফেলি। মাথা কেটে ফেললে আর কোনো ভয় থাকবে না। সেই কাটা মাথা কি আপনি সঞ্চয় করেন? তোমাকে কে বলল? আমার অনুমান। হ্যাঁ, আমার বাড়িতে বেশ কয়েকটা জারে সাপের বিভিন্ন ধরনের মাথা ওষুধে ডুবিয়ে রাখা আছে। যেখানেই যাই সাপ পেলে মাথা কেটে প্লাস্টিক বক্সে ঢুকিয়ে ওষুধে ভিজিয়ে রাখি ওই জারগুলোর জন্য। জাগে, তুমি আজ কি করছো? মানে প্রোগ্রাম কি? সন্ধেবেলা একটা কাজ আছে, তবে বেশি সময় লাগবে বলে মনে হয় না। ঠিক আছে, আমরা 9টা নাগাদ এখান থেকে বের হব। ও হ্যাঁ, এর জন্য কি পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? পুলিশকে জানিয়ে যাওয়াই ভালো। আমি আপনাদের ওটা জানিয়ে দেব। অর্জুন উঠে দাঁড়ালো, বেরিয়ে এলো সার্কিট হাউস থেকে, সোজা থানায় চলে এলো। অবনীবাবু তাঁর চেয়ারে ছিলেন। ঘরে ঢুকতেই বললেন, কোথায় ছিলেন মশাই? সারাদিন দেখা নেই কেন? কি ব্যাপার? অর্জুন চেয়ারে বসলো। আর বলবেন না,
সন্দীপ এমন ধরিবার ছেলে, কোনো ক্লু পাওয়া গেল না। আজ সকালে গিয়ে